স্টার নিউজ এখন ময়মনসিংহে ২৬ নির্বাচনের সারা দেশব্যাপী আমরা ঘুরছি এবং জানার চেষ্টা করছি কোথায় কি অবস্থা, কাদের কি সমস্যা, কোথায় শঙ্কা, কোথায় সম্ভাবনা। এবং আমরা জানি এই ময়মনসিংহ শিক্ষানগরী হিসেবে সুখ্যাতি রয়েছে। অনেক প্রাচীন জেলা, মুঘল আমলে এর স্থাপনা হয়েছে। এরপর থেকে ময়মনসিংহের নানা ধরনের ইতিহাস রয়েছে। ব্রহ্মপুত্রের কোল ঘেঁষা এই জেলায় দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্য, প্রাচীন নিদর্শন সবই আছে। এর পাশাপাশি কিছু বঞ্চনার গল্পও আছে। সেই বিষয়গুলো নিয়ে কিভাবে সমাধান করা যেতে পারে সেগুলো নিয়েই কথা বলতে আপনাদের সঙ্গে পুরোটা সময় আমি সাথে থাকবো। জুম্মান সাদিক জ্যাভলিন আমার সামনে আছেন। এই ময়মনসিংহের মূল মালিকানা যাদের হাতে, সেই নাগরিক সমাজ, এবং আমার সঙ্গে তাদের প্রশ্নের মুখোমুখি হতে সাহস করেছেন 4 জন অতিথি, তারা রাজনৈতিক ব্যক্তিত্ব। এই ময়মনসিংহে আছে 11টি সংসদীয় আসন। সব মিলিয়ে শঙ্কা এবং সম্ভাবনার কথা বলতে আমরা আজ উপস্থিত হয়েছি সার্কিট হাউস মাঠে, এবং আমার সামনে আছেন এই ময়মনসিংহের মূল মালিকানা যাদের হাতে, সেই সম্মানিত ভোটার, এবং আমার সঙ্গে আছেন 4 জন অতিথি, তারা প্রত্যেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য। আমি শুরুতেই তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। আমার ডানে আছেন AKM মাহবুবুল আলম, যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ মহানগর বিএনপি। আমার বামে আছেন মাওলানা কামরুল আহসান এমরুল, আমির, ময়মনসিংহ মহানগর জামায়াত। আমার একেবারে বামে আছেন ইনজামামুল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য, এনসিপি। এবং আমার সর্বডানে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন, সভাপতি, ময়মনসিংহ মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনাদের সকলকেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের সূচির মধ্যে থেকে আমাদেরকে আসলে ব্যস্ত সময় কিছুটা সময় দেওয়ার জন্য। আমি শুরুতেই কিছু গতকালকে রাতে এসেছি ময়মনসিংহে, তো চা খাচ্ছিলাম, কিছু আড্ডা হচ্ছিল। তখন একটা বিষয় খুব কানে বেঁধেছে। ময়মনসিংহে এত চমৎকার উন্নত একটা জায়গা, তারপরেও সবাই বলছেন যে ময়মনসিংহ নাকি অভিভাবক শূন্য। এখানকার যেই যান্ত্রিক অর্থাৎ যান চলাচলের যে ব্যবস্থা, শহরের মোটামুটি বেশিরভাগ সড়কগুলোতেই আমরা দেখেছি, মূল শহরের যে প্রধান সড়কগুলো, সেখানে প্রচন্ড তীব্র যানজট। আমরা নিজেও সেটার কিছুটা ভোগান্তি পেয়েছি বটে। তো সেই জায়গাতে আমরা দেখলাম অটোরিকশার একটা প্রকোপ রয়েছে, এবং তারাও যেহেতু এই সমাজের অংশ, তাদের কিভাবে ব্যবস্থাপনা করা যায় এটি নিয়ে আসলে কারো সেভাবে মাথা ব্যথা নেই, অভিভাবক নেই, এক কথায়। এটি আগে আমি জানতে চাই যে বিএনপির যিনি আছেন মাহবুব ভাই, আপনি একটু আমাকে বলবেন যে ময়মনসিংহ কি আসলেই অভিভাবক শূন্য? আসলে যে বিষয়টি আপনি উত্থাপন করেছেন অনেকাংশেই সেটি সত্য। সেই সঙ্গে আরেকটু বলবো, সেটি হচ্ছে এটি একটি প্রাচীন শহর। বাংলাদেশের 19টি শহরের একটি ছিল এটি। সেই তুলনায় ময়মনসিংহে কোনোদিনই বড় ধরনের রাজনৈতিক কোনো নেতৃত্ব গড়ে ওঠেনি, যার জন্য ময়মনসিংহের উন্নয়ন সেই 50 বছর আগে যেখানে ছিল এখনো সেইখানেই। সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে হল ময়মনসিংহ এই অঞ্চলের একটি হাব, বিশেষ করে চিকিৎসা এবং শিক্ষানগরী হিসাবে খ্যাত। সেই সূত্র ধরেই আশেপাশের সমস্ত জেলা থেকে যারাই একটু সামর্থ্যবান হন, ওনারা একটি ফ্ল্যাট, একটি বাড়ি ময়মনসিংহে রাখার ব্যবস্থা করেন বা কেনার চেষ্টা করেন। সেই সূত্র ধরেই ময়মনসিংহের এই ছোট্ট জায়গায় আসলে 10 লক্ষ মানুষের বসবাস, যেটি কিনা এই শহর কোনোভাবেই ভার বহন করতে পারে না। সেই পৌরসভার সেই রাস্তাঘাট দিয়েই এখন এই বিভাগীয় শহর, যার জন্য আসলে যানজটের এই তীব্রতা আপনি যেটি দেখেছেন সেটি আমরা দীর্ঘ সময় ধরেই উপভোগ করে চলছি। আসলে এটি থেকে পরিত্রাণের উপায় একটি সুন্দর নগর পরিকল্পনা, সেই সঙ্গে সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করা। সেই জন্যই ময়মনসিংহ বিভাগ গঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত আসলে সেই উন্নয়নের সেই রোডম্যাপটি আমরা তৈরি করতে পারিনি। এটি এই শহরের যারা দীর্ঘদিন নেতৃত্ব দিয়ে গেছে তাদের ব্যর্থতা। আমি বিশেষ করে বলবো, গত 17টি বছর যেই ফ্যাসিস্ট, সেই পলায়নকৃত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পোষ্যপুত্র, যিনি কিনা এই শহরের মালিকানায় ছিলেন, আসলে তারা শুধু বাইরে থেকে মানুষকে ডেকে এনে বড় বড় ভবন তৈরি করার, অবৈধ ভবন তৈরি করার অনুমতি দেওয়া, সেখান থেকে কমিশন বাণিজ্য করা, আর সেই সঙ্গে অপরিকল্পিতভাবে
এই অটো টেম্পো যেগুলো দেখেছেন আপনি, সেটি এই শহরে অটো, 3 চাকার যান, মোটা যান, এগুলো মিলে প্রায় 15,000-এর উপরে, যেটি কিনা কোনোভাবেই ময়মনসিংহের এই রাস্তাঘাট বহন করতে পারে না। এজন্যই এই যানজটের তীব্রতা। সেই অর্থে আপনার অভিভাবকহীন ময়মনসিংহটি আমিও আপনার সঙ্গে এই কথা স্বীকার করে নিচ্ছি। আচ্ছা, আপনি প্রথমেই তাহলে স্বীকার করে আমাকে আসলে পরবর্তী প্রশ্নটি বন্ধ করে দিলেন। আমি একটু জামাতের যিনি আছেন আমাদের সঙ্গে, মাওলানা কামরুল আহসান এমরুল ভাই, আপনার কাছে আমার জানতে চাওয়া, এই যে যানজটের অন্যতম একটি কারণ হিসেবে আমরা শুনেছি যেটি যে আপনাদের এই শহরের ভেতরে একেবারে বুক চিরে রেল লাইন চলে গেছে এবং সেই রেল লাইনের প্রায় 22টি ক্রসিং আপনাদের শহরের ভেতরে। তো এটি আসলে কিভাবে এটার সমাধান হবে সেটি আপনারা কখনো ভেবেছেন কিনা, বা আপনারা নিঃসন্দেহে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, আপনি সহ আরো যারা আছেন, আপনারা জেলা প্রশাসনের সঙ্গে কিংবা সিটি কর্পোরেশনের সঙ্গে, বিভাগীয় কমিশনের সঙ্গে, তাদের সঙ্গে এটি নিয়ে আলাপ হয়েছে কখনো? এর সমাধান কি হতে পারে? দেখেন, আপনি প্রথমে যে প্রশ্নটা করেছেন, আমরা দীর্ঘদিন যাবৎ একটা অভিভাবক শূন্য ছিলাম। আমরা বিশেষ করে বিগত 17 বছর যিনি এখানে এমপি হিসাবে দায়িত্ব পালন করেছেন, তিনি কোনো সময় আমাদের জনপদে আসেন নাই, আমাদের দুঃখের কথা শুনেন না, এলাকার উন্নয়ন, এলাকার অবকাঠামো এগুলো সম্পর্কে বেয়াকফল ছিলেন। এবং যিনি মেয়র ছিলেন, তিনিও একটা সিন্ডিকেটের মাধ্যমে নিজের ব্যবসা বাণিজ্য একটা সিন্ডিকেট করেই তিনি তার মতো করে পরিচালনা করার জন্য চেষ্টা করেছেন। নগরবাসীর দুর্ভোগের কথা শুনেনও নাই, কারো কাছে জানো নাই, কারণ এমন একটা সিস্টেম ছিল, এখানে ভোট চাইতে হয় নাই, ভোটের জন্য আসতে হয় নাই, যার জন্য তারা কোনো পরিকল্পনা নেয় নাই। আমাদের যেটা, আমরা নগরবাসীর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যানজট। এই যানজট নিরসনের জন্য অনেকগুলো পদ্ধতি আমরা নিতে পারি। তোর মধ্যে হচ্ছে, আমরা ব্রিজ থেকে যদি আমাদের নদীর পার হয়ে যদি আমরা এখান থেকে একদম সোজা আমাদের অষ্টদার কুষ্টিয়া পর্যন্ত একটা বেরিবাদ তৈরি করে দেয় এবং একটা হাইওয়ে রুট যদি করে দেই, তাহলে শহরের একটা মানুষ এই পাশে চলে যাবে। আরেকটা 2টা রুট আমাদের যেহেতু রেল লাইন এখানে আছে, যেহেতু এটা উঠানো একটা বিকল্প, অনেক কঠিন একটা ব্যবস্থা, রেল লাইনের 2 পার ধরে যদি আমরা 2টা রাস্তা করে দেই, একদম পুরা 2 পার ধরে 2টা হাইওয়ে রুট করে দিলে, তখন আমাদের এই মেইন রুটের উপরে এইগুলো আর আসবে না। আরেকটা হচ্ছে যে এগুলা যদি আমরা ওভার ব্রিজের ব্যবস্থা করি, যতগুলো আমাদের গুরুত্বপূর্ণ যে সকল জায়গাগুলো আছে, আপনি ফ্লাইওভারের কথা বলছেন, ফ্লাইওভার যদি করে দিই, তারপরে আমরা কিছুটা হলে নগরবাসীর দুর্ভোগটা আমাদের কমবে। আর আমাদের যে অটোগুলো আমাদের চলে, এটাও একটা সিন্ডিকেটের মাধ্যমে বিগত সময় এগুলা 1.5 থেকে 2 লাখ 3 লাখ টাকা করে লাইসেন্স বিক্রি করা হয়েছে এবং যাদের প্রাপ্য থাকা দরকার ছিল তারা এটার থেকে বঞ্চিত হয়েছে। ওটি চালকদের, অটোর মালিক না, তারা এখানে ভাড়াটিয়া হিসেবে থাকে। এবং আমরা এই পরিবর্তনের পরেও বিভিন্ন সময় যারা এখানে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন তাদেরকে বলছে যে এগুলো দৃশ্যমান করেন এবং অবৈধ যানগুলো এখান থেকে বন্ধ করার জন্য ব্যবস্থা করেন, যাতে আমাদের খেটে খাওয়া লোকেরা তারা এখানে মালিক হতে পারে, তারা এখানে ভাড়া হিসেবে না থেকে তারা এই কাজটা করে নাই এবং এটার জন্য দৃশ্যমানও করে নাই। বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। সকল উদ্যোগ দিন শেষে যায় আমরা দেখি যে ওই আগের সিস্টেমেই চলতেছে, একটা সিন্ডিকেটের মাধ্যমেই। আরেকটা সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যে ট্রাফিকের বড় স্বল্পতা। আমাদের ট্রাফিক গুলা দৃশ্যমান না, এরা কিছু সময় ডিউটি করে, কিছু সময় বাইরে ডিউটি করে এবং রাতের বেলা আমাদের থাকে না। অথচ নগরটা রাতে যেরকম দিনেও এরকম একরকম ব্যস্ততার ভিতরে যাচ্ছে। এই জন্য ট্রাফিকের ব্যাপারে এইবার যারা আমাদের বিভাগীয় সিটি কর্পোরেশনে যারা বিভাগীয় কমিশনার হিসেবে আসছে, তার সাথে আমরা কথা বলে আসছি। ডিসি আসছে নতুন, তাদের কাছে বলে আসছি যে যানজট নিরসনের জন্য এখানে লোকবল বাড়ান। কিন্তু ওনাদের যে সকল প্রস্তাব, এই প্রস্তাবগুলো হাস্যকর, বলে আপনারা ব্যবস্থা করেন, ব্যবসায়ীরা উদ্যোগ নেন, এই ধরনের হাস্যকর প্রস্তাব দিচ্ছে। যার জন্য আমরা মূলত নগরবাসীর গুরুত্বপূর্ণ একটা সময় আমাদের এই যানজটে পার হয়ে যাচ্ছে। এই জন্য সুষ্ঠু পরিকল্পনা নিলে আমরা মনে করি যেটা খুব দ্রুতই এই যানজট থেকে আমরা মুক্তি পেতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আমি একটু আমার একেবারে ডানে যিনি আছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ মহানগরের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন, আপনার কাছে জানতে চাওয়া যে এই যে ভাই যেটি বলছিলেন যে ডিসির কাছে জানানো হয়েছে কিংবা বিভাগীয় কমিশনারের কাছে জানানো হয়েছে, তারা বলছেন ব্যবসায়ীদেরকে ব্যবস্থা নিতে। রাজনৈতিক নেতৃত্ব, আপনারা তো দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, সেই জায়গা থেকে আসলে অভিভাবক হবার যে জায়গাটা, যাদের পসিবল জায়গা, তারা কেউই সেই দায়িত্বটা নিতে কি আসলে মোটা দাগে ব্যর্থ? এবং এখনো যদি বলছেন যে সেই সিন্ডিকেটের মধ্যেই এটি ঘুরপাক খাচ্ছে কোনো না কোনো ভাবে, তাহলে 5 আগস্ট এর পর যে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে সবাই তাকিয়ে আছে, গোটা জাতি তাকিয়ে আছে, সেই স্বপ্ন কি ফিকে হতে শুরু করলো? যদি আমরা প্রায় 1 বছরের বেশি সময় পার করে ফেলেছি, পাল্টাবে কে? আসলে আমাদের যেটা বিএনপির ভাই যেটা বললেন, আসলে একটা পুরনো শহর, এখন এই শহরটা অপরিকল্পিত, যে যেখানে পাচ্ছে যেভাবে বাড়ি ঘর করা, যেভাবে জায়গা ছেড়ে দেয় মানে বাড়ি করার কোনো কিছু নিয়ম কানুন মানা হচ্ছে না। এর একটাই কারণ হলো যে আমি পীর সাহেব চরমনাই হুজুরের একটাই মানে উদ্ধৃতি দেই, সেটা হলো শুধু নেতা নয় নীতিরও পরিবর্তন চাই পীর সাহেব চরমনাই।
আসলে নীতির পরিবর্তন হওয়া দরকার। এই 53-54 বছরে শুধু এই দিক দিয়ে সৎ মানুষ না হলে, ভালো মানুষ নেতৃত্বে না থাকলে, অতীতে যারা শাসন করেছে দেখা গেছে যে আসলে একই পদ্ধতি চলতেছে। ইভেন এখন যে প্রশাসন, সেটা হলো একটা দায় সারা গ্রুপের প্রশাসন। এই জন্য আমি মনে করি আসলে একটা নির্বাচিত সরকারও আসা দরকার। তো আমার কাছে মনে হয় যে যানজট নিরসনের জন্য যেটা দরকার, 1 নম্বর হলো আমাদের এখানে একটা ব্রিজ আছে যেটাতে প্রচুর যানজট হয়। অলরেডি বিগত ফ্যাসিস্ট সরকার আমলেও কিছু প্ল্যানিং হয়েছে, যেগুলি আপনার আরো 3টা ব্রিজ করার কথা। তো ব্রহ্মপুত্র নদের উপর যদি এই অসমাপ্ত ব্রিজগুলি যদি সমাপ্ত হয়ে যায় তাহলে অনেকটা মানে আমাদের যানজট নিরসন হবে। আর সবচেয়ে বড় জিনিস হলো যে আমাদের যে একটা মানার যে যোগ্যতা, এটা আমাদের আসলে নাই। যেহেতু আমি অনেক দেশেই মানে গেছি, মানে নাগরিকদের দায়ের কথা বলছেন, নাগরিকদের তো মানতে হবে। আমি ওদিন বর্তমান ডিসি সাহেব 1 সপ্তাহ হয়েছে আসছেন, তার আগে যে ডিসি ছিলেন ওনাকে আমি বলছি যে আপনি যদি আমাকে আমি বলেন আমাদের বেকার ছেলের অভাব নাই, আপনি যে একটু সম্মানী ভাতা দেন, একটু ওদের একটু মানে দায়িত্ব নেন, তাহলে আমরা নিজেরাই ট্রাফিকের ব্যবস্থা করে দেব। দেখা যায় যে শুধুমাত্র সিস্টেম, মানে আমাদের যেমন ঢাকা বাইপাস আগের তত্ত্বাবধায়ক আমলে আমি দেখছি চরপাড়া থেকে 5 মিনিট লাগছে গাঙ্গিনাপাড় ক্রস করতে, কারণ সবগুলি রিক্সা অটো এক লাইনে চলছে। কিন্তু এখন দেখা যায় যে না, কেউ এক লাইনে চলে না, 5 লাইন 6 লাইন করে ফেলে। এই যে ডিসিপ্লিন, আমার কাছে মনে হয় আমাদের আসলে সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী চিন্তা করতে হবে। যানজটের অন্যতম একটা কারণ হলো আমাদের ফুটপাত, হকার্স। আমি যখন গণসংযোগ করতে যাই তাদের কাছে, সবাই বলে দেখেন মানে আমরা রাস্তায় করে আমরা তো চুরি করতেছি না, আমরা কিছু করে খাচ্ছি, কিন্তু আমাদের খালি উঠায় দেয়। আমার কাছে মনে হয় যে ফুটপাতগুলো যদি সুপরিকল্পিতভাবে ওই মেইন রোডগুলি থেকে সরিয়ে অন্য কোথাও মানে খালি জায়গায় তাদেরকে ব্যবস্থা করা যায়। তারপরে আমার যেটা বললাম 3টা মানে যেটা নদীর ব্রহ্মপুত্র নদীর আরো 3টা ব্রিজ করা যায়, আর মানুষকে একটু প্রশিক্ষণ দেওয়া যায়। আর আমরা যারা সমাজে আছি, রাজনীতিতে আছি, আমরাও যদি সচেতন হই, অনেক সময় দেখা যায় যে ফুটপাতগুলির যে আগের যে বিল্ডিংটা সামনে আছে তার সামনে ফুটপাত, তারা মাসোয়ারা হিসেবে টাকা নেয়, তার ভাড়া নেয়। এই সমস্ত থেকে আপনার কথাটা একেবারে পরিষ্কার। এখানে আসলে দায় দুদিক থেকে আপনি দেখছেন। আমি একটু এনসিপির যিনি আছেন তরুণ একজন সদস্য ইনজামুল হক, আপনি যে নতুন দিনের কথা সকলেই আমরা এখন কিন্তু অনেকেই তাকিয়ে আছেন, বিশেষ করে এনসিপি যেহেতু গণঅভ্যুত্থানের পরের একটি গঠিত দল এবং তারুণ্য নির্ভর দল, সেই জায়গা থেকে এনসিপি এইটিকে কিভাবে দেখে, ভিন্নভাবে আসলে কিভাবে দেখেন আপনারা? এবং এই যে পুনর্বাসনের কথা বলছি, ভাই যেটা বললেন এটা একটা সমাধান হতে পারে, তবে যে সিন্ডিকেটটা এখন অনেকেই যে মাসোয়ারা তুলছেন নিজের বিল্ডিং এর সামনে থেকে, কিংবা এই সিন্ডিকেট যেগুলো রয়েছে এখনো সেগুলো অন্য কেউ নিয়ন্ত্রণ করছে, সেগুলো প্রতিহত করার জন্য আপনারা আসলে কি করছেন? ময়মনসিংহ একটা ঐতিহ্যবাহী শহর এবং একটা অন্যতম পুরাতন শহর। ইতিমধ্যে আমার পূর্বের বক্তারা এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। ওনাদের কথা থেকে মোটা দাগে অনেকগুলো আইডিয়া চলে এসেছে। আমার জায়গা থেকে যদি বলি, এই জিনিসগুলোকে একটু সামারি করি। আমি 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম সামনের সারিতে। পরবর্তীতে বর্তমানে 5 আগস্টের পর জাতীয়ভাবে যে নিরাপদ সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করা হচ্ছে, সেই আইন প্রণয়ন কমিটির একজন সদস্য, যার ফলে ময়মনসিংহের যে সমস্যাটা এটাকে আমি খুব ভালো করে অ্যাড্রেস করতে পেরেছি বলে মনে করি। ইতিমধ্যে আমরা শুনছি যে আমাদের ময়মনসিংহের রাস্তাঘাট কম। একটা আইডিয়াল সিটিতে কমপক্ষে 25% রাস্তা থাকা প্রয়োজন, কিন্তু আমাদের ময়মনসিংহ আছে 6 থেকে 7%। আমি যদি লন্ডন সিটির কথা একটু উদাহরণ টানি, সেখানেও কিন্তু সেটা অনেক পুরাতন সিটি, ওই রাস্তাগুলো যতটুকু ছিল আজকেও ততটুকুই আছে, তাহলে কেন ওইখানে যানজট আমাদের থেকে কম? এর মূল বিষয়টা হচ্ছে যে ডিসিপ্লিন এবং একটা সিস্টেম। এখন আপনি যে সিস্টেমের কথাটা বলছিলেন, 5 আগস্টের আগে ফ্যাসিস্ট আমলে এই সিস্টেমটা কেউ মেকানিজম করতো, আর 5 আগস্টের পরে সেম সিস্টেমটা মুদ্রার অন্য পিঠ থেকে অন্য কেউ মেকানিজম করছে, যার ফলে আমাদের এই সমস্যাগুলো সমাধান হচ্ছে না। আমি যদি আরো কিছু অ্যাড্রেস করি, আমাদের এখানে পরিকল্পনা করা হচ্ছে যে ব্রিজ করার জন্য কিংবা রাস্তা প্রশস্ত করার জন্য, রেল লাইনটাকে সরিয়ে নেওয়ার জন্য। আসলে এটা তো সমাধান না। আমি যদি একটু আমাদের পার্শ্ববর্তী অন্য বিভাগীয় শহরের দিকে তাকাই, সে অনুপাতে ময়মনসিংহ কিন্তু সব থেকে পিছিয়ে থাকা একটা জনপদ।
আমি যদি সিলেটের দিকে তাকাই, রাজশাহীর দিকে তাকাই কিংবা রংপুরের দিকে তাকাই, সেখানে শহরের বাইরে একটা করে উপশহর গঠন করা হচ্ছে, কিন্তু ময়মনসিংহের ক্ষেত্রে এই ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। প্রাথমিকভাবে একটা ধারণা করা হচ্ছিল ময়মনসিংহের আমাদের কেওয়াটখালীর অপোজিটে নদীর ওই পারে একটা শহর গঠন করার জন্য, উপশহর। সেটার জন্য আওয়ামী ফ্যাসিস্টরা পরিকল্পনা করে আমাদের যে নতুন আর্চ ব্রিজটা হচ্ছে সেটা কিন্তু করছে সেই কেওয়াটখালী এলাকায়, যাতে ওই পারে তারা যে জায়গাগুলো কিনে রেখেছে সেই জায়গাগুলোতে তারা বেনিফিট তৈরি করতে পারে। আমি একটু আরো ভিতরে যাই। আমাদের ঢাকা এবং ময়মনসিংহের মধ্যে যদি যাতায়াত ব্যবস্থা দেখি, সব থেকে সহজ যাতায়াত ব্যবস্থা হলো রেল ব্যবস্থা। কিন্তু আমাদের জয়দেবপুর পর্যন্ত ডাবল লেনের কাজ হলেও আমাদের কিন্তু ময়মনসিংহ কিংবা জামালপুর পর্যন্ত ডাবল রেল লাইনের কোনো পরিকল্পনা কেউ নিচ্ছে না। আমি কিছুদিন আগে রেল ভবনে গিয়েছিলাম, আমি দেখলাম যে আমাদের যে ময়মনসিংহ পর্যন্ত ডাবল লেনের প্রকল্প, সেটার ফাইলই খুঁজে পাচ্ছে না। সিচুয়েশনগুলো আমি শেয়ার করছি। আমি আমাদের সিটি কর্পোরেশনে গিয়েছিলাম ট্রাফিক ম্যানেজমেন্ট নিয়ে কথা বলার জন্য। আমি দেখলাম ঢাকা কিংবা অন্য চট্টগ্রামের মতো সিটি কর্পোরেশন যেগুলো আছে সেগুলোতে ট্রাফিক বিভাগ আছে আলাদা, কিন্তু আমাদের ময়মনসিংহ সিটি কর্পোরেশনে আলাদা ট্রাফিক বা রুট সেফটি ম্যানেজমেন্ট কোনো বিভাগই নেই। তাহলে এই শহরের যানজটটা আসলে সমাধান করবে কিভাবে? একটা সাইড থেকে যখন আগে যারা ছিল মুদ্রার ও পিঠ, অন্য কেউ এসে সেই দুর্নীতিটা করছে। এবং অন্য কেউ বলতে কারা? এখানে তো আসলে রাজনৈতিক দল যারা আছেন ঘুরে ফিরে নিয়ন্ত্রণ কোনো না কোনো ভাবে তাদের মানে হাতে আসে, এমনটি বলা হয়। এখন সেটি আপনারা নিজেরাও রাজনৈতিক দল, আমরাও রাজনৈতিক দল। আমরা আপনাদের সামনে যে সমস্যার সমাধানগুলো তুলে ধরছি সেটাকে সায়েন্টিফিক সমস্যার সমাধান তুলে ধরছি, এবং যে সমস্যাটা আমার দীর্ঘমেয়াদী, আমার ময়মনসিংহ শহরের জন্য টেকসই পরিকল্পনা আসবে, এই ধরনের সমাধানের কথা আমরা বলছি। যেহেতু আমরা এখনো ক্ষমতায় যেতে পারিনি, একদম সদ্য আমরা একটা রাজনৈতিক দল হিসেবে গঠন করেছি, আমাদের কার্যক্রম সারা দেশব্যাপী চলছে, ময়মনসিংহেও আমরা আমাদের অংশগ্রহণ করছি। কিন্তু এখন আপনি যে বিষয়টা বললেন যে কারা মূলত এটা নিয়ন্ত্রণ করছে, এটা মূলত সামনে থাকা যে আমার জনগণ আছে, এই ময়মনসিংহের প্রকৃত মালিক আছে, তারা এটা সব থেকে ভালো বলতে পারবে। আচ্ছা, আমরা যেহেতু মালিকের দিকেই দেখিয়ে দিলেন, তাহলে আমরা একটু মালিকের কাছ থেকে প্রশ্ন নিয়ে আসি। আমরা প্রশ্ন নিতে চাই, অনুগ্রহ করে হাত তুলবেন যারা আগ্রহী আছেন প্রশ্ন করতে। আমি এই শহরের একজন ব্যবসায়িক, সেবা ব্যবসা দান করি। আমার বিষয় একটা, প্রশ্ন দুইটা। কার কার কাছে সেটি? আমার সেটা হয়েছে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব ভাইয়ের কাছে। আমি স্বাস্থ্য ব্যবসায়ী নিয়োজিত। যেহেতু চরপাড়ার কথা উঠেছে, চরপাড়া এখন একটা সিন্ডিকেট, মানে কি কঠিন সিন্ডিকেট। একটা হচ্ছে হাসপাতাল থেকে ডায়াগনস্টিক পর্যন্ত, ডায়াগনস্টিক থেকে হাসপাতাল পর্যন্ত, আর একটা হচ্ছে ডাক্তার থেকে ডায়াগনস্টিক পর্যন্ত, আর ডায়াগনস্টিক থেকে ডাক্তার পর্যন্ত। সরকারি হাসপাতালের যে ব্যবস্থাপনা, এইটা থেকে মানুষ রেহাই পেতে চায়। ময়মনসিংহ এত বড় একটা হাসপাতাল, সেখানে তো 24 ঘন্টা সেবা তাকেই না। রুগী যদি রাতে 9টার পরে যায় কোনো ইমার্জেন্সি, কোনো পরীক্ষা নিরীক্ষা করতে পারে না। অথচ সেই ডাক্তারগণই, সেই আপনার টেকনিশিয়ানই বাহিরে টাকার বিনিময়ে পরীক্ষা করতে পারতেছে, অথচ জনগণ ময়মনসিংহ হসপিটালের ভিতরে গিয়ে চিকিৎসা পাচ্ছে না, দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে। এই একটা সিন্ডিকেট কিভাবে দূর হবে, এই হচ্ছে একটা প্রশ্ন মাহবুব ভাইয়ের কাছে। দ্বিতীয় আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি একজন তরুণ উদ্যোক্তা, আমাদের দ্বারাই অনেক ব্যবসা প্রতিষ্ঠান আমরা খুলে থাকি, কিন্তু সেই হাসপাতাল যখন আমরা উদ্যোগ নেই আর গঠন করি, তখন লাইসেন্সের ক্ষেত্রে সরকার পায় মাত্র 1 লক্ষ থেকে 1,75,000 টাকা, কিন্তু সেই লাইসেন্স করতে সিন্ডিকেটের হাতে চলে যায় 4 থেকে 5 লক্ষ টাকা প্রতি বছর। আমরা সেটা থেকে কিভাবে রেহাই পেতে পারি, এটা আমাদের, যদি জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসে, মাহবুব ভাইয়ের কাছে আমাদের প্রশ্ন, আপনারা এটা কিভাবে আমাদের দূর করবেন, এই আমার প্রশ্ন। বিষয় একটা, প্রশ্ন দুইটা। জি, প্রশ্নটি পরিষ্কার। আমরা একটু উত্তরটিতে যাই। মাহবুব ভাই, প্রথমে যদি আপনার কাছেই, যদি দ্বিতীয় প্রশ্নটি আপনার কাছে, সেটা একটু বলবেন যে তিনি তো সিন্ডিকেটের কথা বললেন, সরকারি ঘরে যে টাকা দিতে হয় তার চেয়ে বেশি টাকা দিতে হয় বিভিন্ন সিন্ডিকেটের হাতে, এখান থেকে তারা পরিত্রাণ পাবেন কিনা? বিএনপি যুক্তরাষ্ট্রের আদলে তার স্বাস্থ্য খাতকে ইতিমধ্যে ঘোষণা দিয়েছে। আর যিনি প্রশ্ন করেছেন ওনার কাছে আমার প্রশ্ন, আপনি অতীতে শেখ হাসিনা আর ওবায়দুল কাদের যখন যা বলতো সমস্ত কিছুতেই বিএনপিকে খুঁজে পেত, আপনি আজকে
রাষ্ট্র ক্ষমতায় ডক্টর ইউনূস, রাষ্ট্র ক্ষমতায় অন্তর্বর্তী সরকার, আপনি সেই সিন্ডিকেট ভাঙার দায়িত্ব বা প্রশ্নটি আমার কাছে রাখলেন। রাষ্ট্র ক্ষমতায় না থাকার পরেও বিএনপির কাঁধে এই সমস্ত দায়িত্ব, আমরা সেই দায়িত্বটি নিতে চাই। জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনারা লক্ষ্য করে দেখবেন গত একটি বছর বারবার বলে যাচ্ছে বিএনপি ক্ষমতায় যেতে চায় না। বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনা করতে চায়, জনগণের ন্যায়সঙ্গত পরিচালনা করতে চায়। তখন দেখবেন বাংলাদেশের কোনো সিন্ডিকেট, সকল সিন্ডিকেট ভেঙে গুড়িয়ে দিব ইনশাল্লাহ আমরা। অবশ্যই সেটি প্রত্যাশা থাকবে। আমরা একটু জামাতের ভাই আপনার কাছে যেতে চাই। ইমরুল ভাই, আপনি যদি একটু বলেন যে যে সিন্ডিকেটের কথাটি বারবার আসছে আসলে, তো এই সিন্ডিকেট গুলোতে আমরা বিভিন্নভাবে শুনি, বিশেষ করে স্বাস্থ্য খাতে বা বেসরকারি যে ক্লিনিকগুলো আছে, এই ক্লিনিক পরিচালনার বা ক্লিনিক মালিকদের মধ্যে অনেকেই আছেন যারা বা অনেক বড় অংশের আছেন যারা মালিকানা তারা জামাতপন্থী। এরকম অভিযোগও আছে যে আপনাদের ভেতরেও এক ধরনের এই স্বাস্থ্য খাতের সিন্ডিকেশনের ভেতরে আপনাদের অংশীদারিত্ব আছে। এই অভিযোগটি আসলে কতটুকু সত্য সেটি যদি আপনি বলেন। আসলে এটা আপনার কাছ থেকে আমি নতুন শুনলাম। মানুষ আমাদের সম্পর্কে জানে। আমরা মনে করি যে এখানে আমাদের ময়মনসিংহের বিবেকবান নাগরিকরা আছে, তাদের কাছে যদি প্রশ্ন করা হয় সবাই বলতে পারবে যে জামাত কোনো সিন্ডিকেটের সাথে জড়িত না, কোনো ধরনের দুর্নীতির সাথে জড়িত না, কোনো ধরনের চাঁদাবাজির সাথে জামাত জড়িত না। মানে এক কথায় জামাত চাচ্ছে একটা পরিবর্তনের বাংলাদেশ। 53 বছরে যে অনিয়ম দুর্নীতি হয়েছে, যত ধরনের সিন্ডিকেট হয়েছে, সকল সিন্ডিকেট আমরা ভেঙে দেওয়ার পক্ষে। আমাদেরকে যদি এখন পলিটিক্যালি আমাদেরকে যদি কেউ দায়ভার দেয় তাহলে এটা আমাদের কিছু করার নেই। আমরা মনে করি যে যদি জামাত ক্ষমতা আসতে পারে সকল ধরনের সিন্ডিকেট ভেঙে দিয়ে 53-54 বছরে যে দ্বারা বাংলাদেশ চলছে এর চাইতে নতুন একটা ধারার পরিবর্তন হবে, যেখানে কোনো সিন্ডিকেট থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাসী থাকবে না। সকল মানুষের মৌলিক অধিকার সমান হারে চিহ্নিত করা হবে। রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিককে নাগরিক হিসেবে মর্যাদা দেওয়া হবে। সবাই সমান অধিকার পাবে। 53-54 বছরে সবাই সমান পায় নাই। রাষ্ট্রের নাগরিক প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী করা হয়েছে। অথচ ভোটের ক্ষেত্রে কিন্তু নাগরিকদের সকলের নাগরিক হিসাবে সমান। আমরা বলতেছি যদি আমরা কোনো সময় দায়িত্বে আসি, আমরা ইনশাল্লাহ নাগরিকদেরকে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা দিয়ে, বিশেষ করে আমরা অসহায়ের পক্ষে, দুর্বলের পক্ষে এবং যে লোয়ার শ্রেণীর মানুষ যারা বস্তিবাসী অসহায় আছে, দিন আনে দিন খায়, এইরকম লোকদেরকে 53-54 বছরে আমরা রাষ্ট্রের নাগরিক হিসেবে বলেছি, কিন্তু মর্যাদা দিয়ে নেই। এই জন্য সকল মানুষের পক্ষে, বিশেষ করে সরকারি হাসপাতালে যারা যায় তারা তো সকল রাষ্ট্রের সবচেয়ে অসহায় মানুষগুলো সরকারি হাসপাতালে সেবা নিতে যায়। অথচ এখান থেকে রাষ্ট্রের ব্যাড ট্যাক্স নিয়ে আমাদের ডাক্তার তৈরি করা হচ্ছে। তারা বড় বড় ডাক্তার হয়ে আসতেছে, তারা এখানে ডিউটি করতেছে না। এটা সবাই দিবালুকের মতো সত্য। তারা একদিন 2 দিন যায়, একবার 2বার রাউন্ড দেওয়া ছাড়া কোনো এখানে ডাক্তার প্র্যাকটিস করে না। তাদেরকে সব সময় সকালে বিকালে চেম্বারে পাওয়া যায়। তাদেরকে আমরা দেখি যে আমাদের এখানে হাসপাতালে যে অনিয়ম, মেশিন ঠিক থাকলে ডাক্তার পাওয়া যাচ্ছে না, চালানোর লোক থাকে না, চালানোর লোক থাকলে এখানে ডাক্তার থাকতেছে না। আবার আমরা এও শুনি যে ডাক্তারদের সাথে কোম্পানির একটা চুক্তি হয়েছে, যার জন্য আমরা নাগরিকরা অতিরিক্ত টাকা দিয়ে আবার 2-3টা ওষুধ বেশি খাচ্ছি, যেটা আমাদের খাওয়ারও দরকার না। এরকম একটা অনিয়মের একটা অভিযোগ আমাদের কাছে রাষ্ট্রের নাগরিকরা করে। আমরা ইনশাল্লাহ যদি জামাত ক্ষমতা যায় সকল ধরনের অনিয়ম আমরা এটা ভেঙে দিয়ে, সকল ধরনের সিন্ডিকেট ভেঙে দিয়ে একটা জনগণের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ আমরা তৈরি করার জন্য চেষ্টা করব। একই সঙ্গে আরো একটি যে প্রশ্ন এসেছিল যে আমি যদি ভুল না করে থাকি, জামায়াতে ইসলামীর আপনাদের নারী ভোটারের কথা যেটি আপনারা বলেছেন, ময়মনসিংহে আমি দেখলাম যে নারী ভোটারদের সংখ্যা সেটি 50% উপরে, অর্থাৎ নারী ভোটারদের সংখ্যা গরিষ্ঠ এখানে। তো সেই জায়গা থেকে ময়মনসিংহের নারীদের জন্য আপনাদের আসলে বিশেষ আর কোনো ভাবনা আছে কিনা? দেখেন, নারীরা হচ্ছে মায়ের জাত। নারী শিশুদেরকে সর্বোচ্চ সম্মান আমাদের ইসলাম করছে। জামাত ক্ষমতা গেলে নারীদেরকে সর্বোচ্চ সম্মান করা হবে। যারা বলে জামাত ক্ষমতা গেলে নারীরা ঘরে বন্দী হয়ে যাবে, তাদেরকে আমরা বলতে চাই, আপনারা আমাদের ইসলামী ব্যাংকগুলো দেখেন, জামাত ইসলামের প্রতিষ্ঠান, এখানে নারীরা দিব্যি তারা কার্যক্রম করে যাচ্ছে এবং ইসলামী ব্যাংকের কোন নারীদের কাছ থেকে তারা হেনস্থা হয়েছে এটা কেউ বলতে পারবেন না। সুতরাং আমরা মনে করি আমাদের বিচারটা যদি আমরা নিশ্চিত করতে পারি, বিগত সময় আমরা দেখছি দর্শনের সেঞ্চুরি হয়েছে, ইফটিজিং হয়েছে, এখানে আমাদের নারীদেরকে দর্শন করা হয়েছে, যাকে দর্শন করা হয়েছে তাকে হাইলাইট করা হয়েছে, কিন্তু দর্শক যে তাকে হাইলাইট করা হয় নাই। এই জন্য আমরা বলতে চাই প্রত্যেকটা দর্শনের পিছনে যদি বিচার করা হতো তাহলে নারীরা দিনের বেলা যেভাবে নিরাপদ থাকবে, বিচারটা যদি নিশ্চিত হয়, দিনের বেলা নারীরা যেভাবে অবাধে চলাফেরা করতে পারে, আমরাও করি রাত্রের 12টার সময় নারীরা ঠিক অবাধে চলাফেরা করতে পারবে। তাদের সকল ধরনের চলার অধিকার থাকবে, তাদের এখানে মতামত প্রকাশ করার স্বাধীনতা থাকবে, ব্যক্তিগত স্বাধীনতা থাকবে। তাদের জন্য আমরা আলাদা কর্মসংস্থানের সৃষ্টিও করার চেষ্টা করব। নারীদের জন্য নারী বান্ধব কর্মসূচি থাকবে এখানে হস্তশিল্প,
তাঁত শিল্প, নারী বান্ধব যে ধরনের আমাদের 53-54 বছরে বাংলাদেশে এরকম কোনো কলকারখানা হয় নাই, অথচ রাষ্ট্রের টাকা যে টাকা আমাদের এখানে লুটপাট হয়ে গেছে, এই লুটপাট করা টাকা দিয়ে যদি আমরা নারীদের জন্য আলাদা কর্মসংস্থান সৃষ্টি করতাম, আমাদের অধিকাংশ চরের নারীরা, আশপাশের ইউনিয়নের নারীরা আমাদের বাসা বাড়িতে কাজের মহিলা হিসেবে তারা কাজ করে, পার্ট টাইম কাজ করে, এখানে তাদের সংসার চলতেছে না, যে অবস্থা আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যার জন্য নারীদের জন্য আলাদা করে চিন্তা ভাবনা করে আমরা ইউনিয়ন ভিত্তিক কমপক্ষে শহরের উপশহরে আমাদের নদীর ওই পারে যদি আমরা এখানে সরকারি জায়গাগুলো কর্মসংস্থান সৃষ্টি করি, তাহলে নারীরা অনায়াসে বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে, ময়মনসিংহের অর্থনীতিতে ভূমিকা রাখবে। নারীরা আমাদেরকে অনেক রেসপেক্ট করতেছে, আমাদের দিকে নারীরা আসতেছে। আমরা মনে করি নারী ভোটাররা এবার আমাদের দিকে, বিশেষ করে আমরা ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট, সকল ইউনিভার্সিটির বোনেরা, আমাদের এই তরুণ প্রজন্মের নারীরা আমাদের দিকে বিশ্বাস করতেছে, এবং তারা এই কারণে বিশ্বাস করছে যে তারা মনে করছে জামাতের হাত, ছাত্র শিবিরের হাত, এই হাতে আমাদের নিরাপদ। এই জন্য আমরা মনে করি আগামী দিন ইসলামপন্থীরা ক্ষমতা আসলে নারীরা সর্বোচ্চ সম্মানিত হবে ইনশাল্লাহ। আমি একটু এনসিপির কাছে যেতে চাই। আপনি একটু বলবেন, যেটি বলা হচ্ছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে পরবর্তীতে এনসিপির যে উত্থান এবং সব মিলিয়ে গণ অভ্যুত্থানে আপনাদের গণ অভ্যুত্থানের পরে আপনারা এই দলটি গঠন করেছেন, অন্যতম স্টেক হোল্ডার এই আন্দোলনের, সেই জায়গা থেকে অনেকেই কিন্তু ধারণা করেছিলেন যে বিশ্ববিদ্যালয়ের যেই নির্বাচনগুলো, বিশেষ করে ছাত্র সংসদ নির্বাচন যেগুলো হয়েছে, সেখানে আপনাদের একটা জয় জয়কার থাকবে। তবে বিপরীত চিত্র আমরা দেখেছি আসলে। তবে এটিও সত্য যে জাতীয় রাজনীতির সঙ্গে সেই রাজনীতি একেবারে পুরোপুরি যদি মিলিয়ে নেওয়া হয়, সেটি কতটুকু আসলে যৌক্তিক হবে? আপনার কাছে কি মনে হয় যে সেই পথে কি আসলে তরুণ ভোটার যারা আছেন, শিক্ষার্থীরা, তারা কি জাতীয় নির্বাচনেও সেই একই ধরনের জায়গায় থাকবে, নাকি অবস্থান ভিন্ন কিছু হতে পারে? ভোটারদের যে আকাঙ্ক্ষা, এটা হলো জন আকাঙ্ক্ষা, এটা নির্ভর করে একটা রাজনৈতিক দল কি ধরনের কর্মসূচি করছে এবং জনগণের প্রতি কি ধরনের কমিটমেন্ট রাখছে এটার উপর। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জনবান্ধব এবং নাগরিকের আকাঙ্ক্ষার উপর জোর দিয়ে আমরা আমাদের ইস্তেহার তৈরি করেছি। ইতিমধ্যে আমাদের 24 দফা ইস্তেহার আছে। এই ইস্তেহারের আলোকে আমরা কাজ করে যাচ্ছি। আপনি একটু দেখবেন যে জামাত ইসলাম কিংবা জাতীয়তাবাদী দল, ওনাদের ইস্তেহার কিন্তু 5 আগস্টের আগের ছিল। সেই প্রেক্ষাপট আর 5 আগস্টের পরের আমাদের বর্তমান প্রেক্ষাপট এক না। সেই সময় অনেকেই, ইভেন বিএনপির নেতারাও গা ঢাকা দিয়ে থাকতো। অনেক বিষয় আছে যে অনেকে দান খেতে লুকিয়ে থাকতো। শুধুমাত্র বাক স্বাধীনতা, যারা লুকিয়ে থাকতো তাদের তো বাক স্বাধীনতা আমরা আশা করতে পারি না। সেই জায়গা থেকে আমরা কিন্তু বর্তমান সময়ে সবাই কথা বলবে। আজকে আমার সামনে আমার ময়মনসিংহের ভোটাররা আছেন, ওনারা কিন্তু আমাকে প্রশ্ন করতে পারছেন, কিন্তু 5 আগস্টের আগে কিন্তু সেই ধরনের সিচুয়েশন ছিল না। এই জায়গাতে আমরা আমাদের রাজনৈতিক কর্মশালা, আমাদের রাজনৈতিক কার্যক্রম সব সাজিয়েছি একদম নাগরিকের সাথে সম্পৃক্ত রেখে। একদম কাছে অদূর ভবিষ্যতের কথা যদি বলি, আমাদের নমিনেশন ফর্ম বিক্রি করা হয়েছে, আপনারা দেখেছেন, যেখানে সব ধরনের মানুষের পার্টিসিপেশন আছে। একজন কৃষকের সন্তানও সংসদে প্রধানমন্ত্রী হতে পারবে, সেই স্বপ্ন রেখেই আমরা জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছি। আপনি দেখেছেন একজন রিক্সা চালক, তিনিও আমাদের এখান থেকে নমিনেশন ফর্ম সংগ্রহ করেছে। ইভেন জামাত কিংবা বিএনপির হেভিওয়েট অনেক ব্যক্তিত্ব আমাদের এখান থেকে কিন্তু ইতিমধ্যে নমিনেশন সংগ্রহ করেছেন। সেহেতু জন আকাঙ্ক্ষার উপর নির্ভর করে জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। আপনার উত্তরটি আমি নিশ্চয়ই পেয়েছি, কিন্তু আমি ভেবেছিলাম প্রশ্ন নেব, কিন্তু একটি প্রশ্ন আপনাকে করতে হয়। ধান খেতে কি আসলে বিএনপি লুকিয়েছিল কেউ? মানে আপনাকে আমি সরাসরি যদি বলি, এনসিপি কিন্তু সেভাবেই আমার এনসিপির তরুণ বন্ধু যেটি বলেছে এটি অত্যন্ত সত্যি কথা। উনি যে জায়গায় থেকে দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমি নিজেই তার বাস্তব প্রমাণ। সেটি হচ্ছে, আমি টানা 27 দিন আমার এলাকার ডিফেন্স পার্টি অফিসে বাইরে থেকে তালা দিয়ে আমি ভিতরে থাকতাম। সেই ডিফেন্স পার্টির সেই কর্মীটি বাইরে থেকে তালা দিয়ে সারাদিন ঘুরে বেড়াতো বাসা থেকে। ও যে ওর খাবার দেখাইতো, ও খাবে, সেই খাবার এনে দিত, আমি সেটি খেতাম। সুতরাং একদিন ধান খেতে লুকিয়েছিল, এটি যেমন বাস্তবতা, আমরা মাসের পর মাস, দিনের পর দিন একটি ঘরে লুকিয়েছিলাম। এই জন্যই সেই তরুণ বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। আমরা যতই লুকিয়েছিলাম, এরপরেও আমরা কিছু লোক লুকিয়ে থাকতাম, কিছু লোক রাস্তায় চলে আসতাম। আমরা কিন্তু গত 17 বছরই সবসময় রাস্তায় থাকতাম। আমাদের উপর যত নির্যাতন, যত নিপীড়ন, যত মামলা হামলা যাই হোক না কেন, আমরা কিন্তু কখনোই রাস্তা ছেড়ে যাইনি। সেটি সংখ্যায়
যত কমই হোক, কিন্তু আমরা দৃশ্যমান ছিলাম। তাই বলি, যারা সুন্দর সুন্দর কথা বলছেন তারা আগামী দিনে আবারও শেখ হাসিনার মতো নির্বাচন দেখিয়ে এই সেই করে তালবাহানা করে যে আবারও আগামী দিনে স্বৈরাচার হবেন না, ফ্যাসিস্ট হবেন না, সেই অঙ্গীকার জনগণের সামনে আসুন, আমরা সকলে মিলে করি, বাংলাদেশকে নতুনভাবে গড়ি। আমি আরো অনেক অনেক বেশি আশা করেছিলাম যে আমাদের তরুণ বন্ধুরা বোধহয় আমাদেরকে পথ দেখাবে, আমাদেরকে একটি সামনে সুন্দর ফরম্যাট সেট করে দিয়ে যাবে, যেটি থেকে হয়তোবা আগামী দিনে আমরা বের হতে গেলে জনগণের মুখোমুখি হব। কিন্তু সেই জায়গায় আমাদের তরুণ বন্ধুদের অবশ্যই ব্যর্থতা বলবো, সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে আমাদের এই তরুণ বন্ধুরা আমাদেরকে পথ দেখাক। সুন্দর হলে, ভালো হলে সেই পথ অবশ্যই আমরা গ্রহণ করব। জনগণের রায়ের মাধ্যমে যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে পারি। ধন্যবাদ। আমি একটু ইসলামী আন্দোলনের অতিথির কাছে যেতে চাই। আপনার কাছে আমার এটি জানতে চাওয়া, এই আলোচনা থেকে যেটি প্রশ্নটি এসেছে, মূলত আমরা দেখছিলাম যে এই ফ্যাসিজমের যে রাজনীতি গেছে গত 17 বছরে, সেটিতে আসলে অনেকেই মুখ খুলতে পারেননি, কেননা তাদের শাসন ব্যবস্থাটাই এমন ছিল যে আপনি কথা বললে আপনি বাড়িতে ফিরতে পারবেন কিনা বা বাড়িতে কথা বললে বাড়ির বাইরে বেরোতে পারবেন কিনা এর কোনো নিশ্চয়তা আসলে কেউ কারোর কাছে ছিল না। এবং সার্বিক চিন্তা করে এবং পরিবার পরিজন সবকিছু মিলিয়ে অনেকে হয়তো সেই সাহসটি করতে পারেননি। সেই জায়গাতে আপনি কি দেখেন, মানে আপনি কিভাবে দেখেন যে এই সাহস না থাকলে তার রাজনীতিতে থাকা উচিত, আর যদি তিনি বের হতে নাই পারেন তার কি পুরোপুরি দোষ দেওয়া যায় কিনা? কেননা যেভাবে আসলে গুম খুন করা হয়েছে, একজন সাধারণ মানুষ তো ভয় পেতেই পারেন। আপনি আসলে এটি কি মনে করেন? আসলে 5ই আগস্টের আগে যে পরিস্থিতি ছিল সেটা তো আসলে যেমন কিছু অপ্রিয় সত্য কথা, যেমন বাংলাদেশ জামাতে ইসলামীর 2 জন মন্ত্রী ছিল এক সময় জোট সরকার আমলে, তারপরে আসছে ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ, কিন্তু তাদের বিরুদ্ধে একটাও কিন্তু দুর্নীতির অভিযোগ আনতে পারে নাই, যদিও তাদেরকে ফাঁসি দিছে। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের যেই কয়েকটা চেয়ারম্যান বা উপজেলার চেয়ারম্যান হয়েছে এই পর্যন্ত, তাদের বিরুদ্ধে 1 টাকা দুর্নীতির এলিগেশন আজ পর্যন্ত কেউ দেখাতে পারে নাই। কাজেই আমাকে যারা চিনেন, 2000 সালে ফতুয়া বিরোধী আন্দোলনে আমি কোতোয়ালি থানা সদস্য সচিব ছিলাম ইসলামী আইন বাস্তবায়ন কমিটির। তৎকালীন ফ্যাসিস্ট সরকারের প্রতিমন্ত্রী ছিল ধর্ম প্রতিমন্ত্রী মতিউর রহমান, প্রিন্সিপাল মতিউর রহমান, তার ছোট ভাই আফাস। অনেক সময় পিস্তল নিয়ে ঘুরছে, ডাক্তার সাহেবকে মারতে হবে। যাই হোক, আমাকে যারা চিনে জানে যে অন্যায়ের বিরুদ্ধে মানে সোচ্চার ছিলাম, আছি এবং থাকবো। প্রশ্ন আছে জি। 2টি প্রশ্ন করব। একটি প্রশ্ন হচ্ছে আমার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাছে এবং আরেকটি হচ্ছে এনসিপির কাছে। তো প্রথম যে কথাটা হচ্ছে, কামরুল ভাই একটাকে যে কথাটা বললেন, উনি নারীদের বিষয়ে কথা বললেন, যে উনার যে পরিকল্পনাগুলো বললেন শুনে অনেক ভালো লেগেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমি জানতে চাচ্ছি, উনাদের যে জামায়াতের আমির আছেন উনি বলেছেন যে নারীরা ঘরে সময় দিলে সম্মানিত করবে, এবং আরেকটা হচ্ছে ক্ষমতায় গিয়ে নারীদের কর্মঘণ্টা কমিয়ে 5 ঘন্টা করার ঘোষণা দিয়েছেন। তো এটা অনেক নারী আছে, আমরা মানে ঘরে বাইরে কাজ করতে হয়, তো সেই জায়গায় যদি আপনি কর্মঘণ্টা কমিয়ে দেন, কমিয়ে দিয়ে সেখানে যে মানে ক্ষতিটা হবে সেই ভর্তুকিটা তো নিশ্চয়ই দেয়া সম্ভব না। একটা মানুষ 8 ঘন্টা কাজ করছে, কাজ করে যে কামাইটা হবে বা তার সংসার চালাতে হচ্ছে, তাকে বাইরে কাজ করতেই হবে। তো আপনারা যদি ঘরে তাকে বসিয়ে দেন, যে ক্ষমতায় গেলে আপনারা তাকে ঘরে বসিয়ে দিবেন, ঘরে বসিয়ে সম্মানিত করবেন, তো সেটা আসলে কিভাবে করবেন আমি একটু জানতে চাচ্ছিলাম। আর আরেকটা প্রশ্ন হচ্ছে আমার এনসিপির ভাই যে উনার কাছে, উনাদের যে একজন আছেন আপনাদের দলের, প্রথমে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা যে নতুন দলটা করেছেন এনসিপি, এটা তো নতুন, একদম নতুন। আপনাদের জন্য শুভকামনা রইল, আপনারা আরো সামনে এগিয়ে যান। তা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এটা কিন্তু অনেক পুরনো একটা দল। তো রাজনৈতিক শিষ্টাচার বলে একটা কথা আছে, আমরা যখন কথা বলি কারোর সাথে তখন মানে অ্যাটাক করে কথা বলাটা, এটা মানে সরাসরি অ্যাটাক করে কথা বলাটা আসলে শিষ্টাচারের মধ্যে পড়ে না। তো এই যে আপনাদের যে একজন আছেন সদস্য নাসিরউদ্দিন পাটোয়ারি, উনি যে ইদানিং কিছু কিছু কথাগুলা বলছেন যে জনগণ ভোট নয় বিএনপিকে জুতা মারবে, তারপর হচ্ছে বিএনপির মৃত্যু ঘণ্টা বেজে গেছে, বিএনপি যদি ক্ষমতায় যায় এনসিপির হাতে পতন হবে, তারপরে প্রচারণায় আমরা তারেক জিয়া বা জিয়াউর রহমানের ছবি ব্যবহার করতে পারবো না। তো হ্যাঁ, মানে এই জিনিসগুলো আসলে মানে আমরা
এটা তীব্র নিন্দা জানাচ্ছি। এই কথাগুলো আমরা আসলে শুনতে চাই না আপনাদের কাছ থেকে। আপনার প্রশ্নটি যদি স্পেসিফিক না, করেন, প্রশ্নটি হচ্ছে মন্তব্য যে- আপনি একটি মন্তব্য করলেন না, মন্তব্য এনসিপির ব্যাপারে। আচ্ছা, না, আমরা মনে না, রিঅ্যাকশনটি জানতে চাচ্ছি যে এর মানে এই ব্যাপারে আপনারা এনসিপি কোনো ব্যবস্থা নেবেন কিনা, বা আপনি যেহেতু কেন্দ্রীয় কমিটিতে আছেন, তো মানে ভবিষ্যতে কি আমরা আবারও এই ধরনের কোন আক্রমণাত্মক বক্তব্য শুনবো, না এর থেকে আপনারা? প্রশ্নটি পরিষ্কার। ধন্যবাদ। আমার বামে আরেকজন প্রশ্ন করার জন্য, জি, ওনাকে মাইক্রোফোনটি দেবেন। 2017 সালে আমি ভোটার হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো ভোট দিতে পারি নাই। তো আমার আজকে যারা অতিথি রাজনৈতিক দলের প্রতিনিধিরা, তাদের কাছে আমার প্রশ্ন, স্পেসিফিকলি দুইটা বৃহৎ রাজনৈতিক দলের প্রতিনিধির কাছে আমার প্রশ্ন, জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামীর প্রতিনিধি দলের কাছে আমার প্রশ্ন যে ইতিপূর্বে যেহেতু আমরা ভোট দিতে পারি নাই, আগামীতে প্রফেসর ইউনূস স্যার যেটা বলছেন যে ভিন্ন ধরনের এবং নতুন আঙ্গিকের একটা নির্বাচন উপহার দিবেন, তো এই নির্বাচনে আমি আমার ভোট নিরাপত্তার সাথে দিতে পারবো কিনা এবং আমার ভোটটা সঠিক সময়ে সঠিক মতো সুন্দরভাবে গণনা করতে দিবেন কিনা তারা, যে কারণ গুলোযুগটা রাজনৈতিক ভোট কেন্দ্রগুলো গুলোযুগগুলা হয় রাজনৈতিক দলের মাধ্যমেই। তো আমি আমার ভোট দিতে পারবো কিনা এবং আমার ভোট গণনা করে সুন্দর মতো নিতে পারবো কিনা, প্রশ্নটি পরিষ্কার। আমরা উত্তরে যদি যাই একটু, প্রথমেই জামায়াতের কাছে যে প্রশ্নটি ছিল নারীদের কর্মঘণ্টার বিষয়ে, যে আপনারা যে 3 ঘন্টা কমিয়ে দিতে চাচ্ছেন, সেই 3 ঘন্টার পারিশ্রমিক বা বাড়িতে থাকলে সম্মানিত করা হবে, সেটি আসলে কিভাবে আপনারা বাস্তবায়ন করবেন? জি, বোন সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমার মনে হয় যে এটার উত্তর আমিরে জামাত দিয়েছেন। আপনি খণ্ডিত অংশ শুনেছেন, পরের অংশটুকু আমিরে জামাতে শুনলে আপনার কাছে মেসেজটা পরিষ্কার হতো। আমিরে জামাত যে বিষয়টা বলছে, যখন সে এখানে 3 ঘন্টা কমিয়ে দেওয়া হবে, তখন সরকার তাকে একটা এই ভর্তুকি দিবে, কোনো কোম্পানি দিবে না, সরকারের পক্ষ থেকে তাকে ভর্তুকি দেওয়া হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানে যদি সে সরকারি হয়, যদি সে সরকারি চাকরি করে, তাহলে তারটা কি হবে? তো সরকারি চাকরি হলে এখানে আমাদের অনেক বেকার সংখ্যা যুবক, এটা আমিরে জামাত বলছে যে বেকার অনেক নারী আছে, তখন সে পার্ট টাইম হিসেবে সে 3 ঘন্টা জব করবে। এই নারীর এগেনস্টে এই নারী যদি স্বাচ্ছন্দ্য বোধ করে যে হ্যাঁ, আমার মনে হয় যে বাংলাদেশের অধিকাংশ নারী যখন সে প্রেগনেন্সি অবস্থায় আছে, তার ছোট বাচ্চা থাকে, বেবি থাকে, 1টা 2টা 3টা বেবি থাকে, সে তখন চাকরিও ছাড়তে চায় না, সে চাকরিতে বহাল থাকতে চায়। অথচ সে যদি এখানে টাইম কম দিতে পারে, সে মনে করে এখানে আমার কন্টিনিউ করলে ভালো হবে। এবং আরেকজন অসহায় নারী, সে যদি এখানে জব করার সুযোগ থাকে, বেকার সংখ্যাও কমে আসবে, সে এখানে জব করতে পারবে। এটা আমিরে জামাতের সলিউশন। আমরা মনে করি এই উদ্যোগ আমরা নিতেই পারি। রাষ্ট্রের যে পরিমাণ টাকা আমাদের তসরুফ হয়, এটা যদি নারীদেরকে সম্মানের জন্য আমরা করি, এটা আমাদের রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না বলে আমরা বিশ্বাস করি। জি, আর এনসিপির কাছে প্রশ্ন করেছিলেন, সেটি হচ্ছে, আচ্ছা, আমার এই বোন সম্ভবত রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। আমার কাছে মনে হয় যে আপনার রাজনৈতিকভাবে এই বিষয়টা একটু সচেতন থাকা দরকার ছিল। কারণ আমাদের আরপিও, নির্বাচনকালীন একটা আইন আছে আরপিও, সেটার সংশোধন এসেছে। সেখানে বলা হয়েছে শুধুমাত্র রাজনৈতিক দলের প্রধানের ছবি ব্যতীত অন্য কারো ছবি ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের সাথে আলোচনাকালীন সময়ে আমাদের পক্ষ থেকে এই বিষয়টাকে উপস্থাপন করা হয় যেন শুধুমাত্র যে রাজনৈতিক দল থেকে পার্টিসিপেট করতেছে সেই দল থেকে শুধুমাত্র রাজনৈতিক দলের প্রধানের ছবিটা থাকবে। এটা একটা বিষয়। এবং উনি আরো বেশ কিছু মন্তব্যের কথা বলেছেন, যে রাজনৈতিক শিষ্টাচারের কথা বলেছেন, যে ল্যাঙ্গুয়েজের কথা বলেন। এখন প্রেক্ষাপটটা যদি আমি আপনাকে দেখাই, আমাদের ময়মনসিংহে কিন্তু কিছুদিন আগেও একজন নিহত হয়েছেন রাজনৈতিক একই দলের কর্মীদের মধ্যে অন্তর্গোন্দলের ফলে। প্রেক্ষাপটটা শুধু এইখানেই নয়, আমি যদি একটু মিরপুরের দিকে তাকাই, আপনি মিরপুরের পল্লবীতে একই ধরনের প্রায় ঘটনাটা ঘটেছে রাজনৈতিক নিজ দলের। এটা বিএনপির কথাটা কেন বারবার আসছে? বিএনপি অবশ্যই বড় একটা রাজনৈতিক দল, কিন্তু বিএনপির দলের যে অন্তর্কোন্দল, তার ফলে যে অবস্থাটা বা যে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে, সেটা শুধুমাত্র যে ঢাকা বা অন্য এলাকা এমনটা না, আমার ময়মনসিংহেও কিন্তু একই ঘটনা ঘটছে। যার ফলে আমরা দেখেছি যে আমাদের ময়মনসিংহ 4 আসনে এমপি হিসাবে একজনকে ঘোষণা করার পরও সেখানে স্থগিত রাখতে হয়েছে। এর ছাড়াও বেশ কয়েকটা আসনে এমপি ঘোষণা করার পর এখন স্থগিতের কথা চিন্তা করছে। বিএনপি প্রায় 40 থেকে 50টি আসনে এমপি পরিবর্তন করার, মনোনয়নপত্র পরিবর্তন করার চিন্তা করছে। সেই ক্ষেত্রে প্রেক্ষাপটটা এমনই দাঁড়ায় যে বিএনপি বা উনি যে রাজনৈতিক দল থেকে বিলং করছেন, এই রাজনৈতিক দলের যে বর্তমান কালচার, সেটা খুব বেশি দিন তাদেরকে সুশৃঙ্খলভাবে ক্ষমতায় থাকতে দিবে বিষয়টা তেমন না। আমার মনে হয় উত্তরটি দিয়েছে। আমরা একটু প্রশ্নে যাই আর একটি। আচ্ছা, আগের প্রশ্ন, আচ্ছা আপনি প্রশ্নটি করবেন, তারপরে আমরা
পরবর্তী প্রশ্ন সহ উত্তরটা দেব। ধন্যবাদ। আমি তানজিল আহমেদ তালুকদার, শিক্ষার্থী। তো আমার প্রশ্ন হচ্ছে এনসিপির কাছে যে আপনাদের প্রতীক দেওয়া হয়েছে শাপলার কলি, কিন্তু আমরা ফুটন্ত শাপলা আপনাদের পোস্টারে দেখতে পাচ্ছি। এক। দ্বিতীয় কথা হচ্ছে এনসিপির যে রাজনৈতিক দল, তারা কি সরকারি দল? যদি সরকারি দল না হয়ে থাকে কিংবা সরকারি দল হয়েও থাকে, এনসিপি মিনিস্ট্রিতে যায়, তাদের পাস লাগে না, অন্যরা মিনিস্ট্রিতে যেতে পারে না। এনসিপি নিয়োগ বাণিজ্য করে, এনসিপি বদলি বাণিজ্য করে, এনসিপি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কে কোথায় বসবে এগুলো তদবির করে। তো এই যে কার্যক্রম করছে এনসিপি, এটা কি আসলে পরিবর্তিত রাজনীতি কিংবা কোটা সংস্কারের মাধ্যমে যে বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন, সেই স্বপ্নের সাথে যায় কিনা? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার জামায়াত ইসলামীর সম্মানিত অতিথি ওনার কাছে, যে আমি যেহেতু একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তো শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক বলবো যে আপনাদের যে সংগঠন রয়েছে ছাত্র শিবির, তো ছাত্র শিবিরের আমরা দেখতে পাই আমাদের ক্যাম্পাসে সভাপতি এবং সেক্রেটারি দুজনের নামে প্যাড করে কমিটি পাবলিশড হয় এবং সেটাও সীমিত আকারে, কিন্তু বৃহৎ অর্থাৎ পূর্ণাঙ্গ যে আপনাদের কমিটি কর্মী সমর্থক, সেটি কেন পাবলিশ করা হয় না? এক। দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের আমরা দেখতে পাই ক্যাম্পাসে আপনাদের কর্মী সমর্থকরা গুপ্ত রাজনীতি করে। তারা দেখতে পাই যে যদি ভালো কাজ করে তখন আপনারা বলেন ও আমাদের লোক, যদি খারাপ কাজ করে তখন বলেন সাধারণ শিক্ষার্থী। এই যে ডাবল স্ট্যান্ডার্ড, দ্বিচারিতা, আমার মনে হয় আপনার আমি আরেকটি প্রশ্ন আমাদের সম্মানিত এই আমাদের যে ডাক্তার সাহেব আছেন ওনাকে একটু প্রশ্ন করতে চাই। চরমোনাই পীর, ওনার কথা অনেক শুনেছি, আমি ওনার ব্যক্তিগতভাবে ভক্ত ছিলাম, কিন্তু আমরা দেখতে পাই যে মেয়র নির্বাচন যে উনি করেছিলেন, সেই মেয়র নির্বাচন করার পরে উনি আক্রান্ত হয়েছিলেন, আমরা সবাই আহত হয়েছিলাম সেই ব্যাপারটিতে। কিন্তু পরবর্তীতে উনি 5 আগস্টের পরে ক্ষণে ক্ষণে উনি আসলে মত পাল্টাচ্ছেন। তো এখন আসলে উনি যে সিদ্ধান্তে আছেন, যে 8 দলে আছেন, শেষ নির্বাচন পূর্ব অবধি কি উনি থাকতে পারবেন নাকি চেঞ্জ হবেন, এটা জানতে চাই। আচ্ছা, আমার মনে হয় 3টি প্রশ্ন করেছে। আমরা তার আগে আগের সেশনের একটি প্রশ্ন রয়ে গেছিল, সেটি বিএনপি এবং জামায়াত উভয়ের কাছে আসলে বলছে। আমি বিএনপির কাছে যদি আসি, প্রশ্ন করা হয়েছিল, আমাদের এক ভাই করেছেন যে ভোট আসলে তারা গিয়ে দিতে পারবেন কিনা, কেননা বেশিরভাগ সময় দেখা যায় প্রশাসন যদি ভোটটি সুষ্ঠুভাবে করেও থাকে, রাজনৈতিক দলগুলো শেষ মুহূর্তে এসে নেতাকর্মীরা বিভিন্নভাবে সেটিকে ভণ্ডুল করে ফেলে। তো সেই জায়গা থেকে যেহেতু আপনারা বৃহত্তর দুটি রাজনৈতিক দল, আপনাদের কাছে এই প্রশ্নটি করা হয়েছে। উনার যে আহ্বান, সেটি আসলে দীর্ঘ 17 বছর আমরা একটি আহ্বানই করে গেছি। আমরা একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু ভোট চাই। ইভেন 5 তারিখের পর সম্ভবত আমাদের পল্টন অফিসের সামনে প্রথম যে সভাটি হয়, সেই জনসভা থেকেও বিএনপির মহাসচিব পরিষ্কার 3 মাসের মধ্যে নির্বাচনটি চায়। আমরা পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকব, যেই ভোট কেন্দ্রে যেন একটি মানুষ, একটি উচ্ছৃঙ্খল আচরণ যেন অন্য কোনো কুচক্রী মহলের কেউ করতে না পারে। আমরা জনগণকে সাথে নিয়ে সেই ভোট কেন্দ্রটি পাহারা দিব। শুধু আমাদের দীর্ঘ 17 বছরের যে আন্দোলনটি ছিল, একটি নিরপেক্ষ ভোট, নিজের ভোট, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। নতুন বাংলাদেশে কোনো অবস্থাতেই আপনার ভোট অন্য কাউকে দিতে দিব না, ইনশাআল্লাহ। ওকে, আপনার উত্তর একেবারে পরিষ্কার। আমি একটু চলে যেতে চাই এনসিপির কাছে যে প্রশ্ন। আচ্ছা, আমি আপনার কাছ থেকে একই কথাই শুনবো যে জামাতের অবস্থান আসলে কি হবে ভোট কেন্দ্রে। তারা আসলে যেটি বললেন যে বিএনপি পাহারা দেবে, জামাত কি বিএনপি কে ভরসা করবে যে তারা আপনাদের হয়েও পাহারা দেবে, নাকি আপনারাও তাদেরকে অবিশ্বাস করে পাহারায় থাকবেন? হ্যাঁ, এখানে আমাদের কথা পরিষ্কার। আমরা মাহবুব ভাই বারবার বলতেছে আমরা আন্দোলন সংগ্রাম করতেছি, আমরা এই ভোটের অধিকারের রক্ষার জন্যই কিন্তু আন্দোলন করতেছি। আমাদের 5 দফা দাবির ভিতরে এটাও একটা হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, যাতে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে, মানুষ যাতে কোনোভাবে ভয় না পায়। মাহবুব ভাই দাঁড়ায় থাকলে কেউ ভয় পাবে না, কিন্তু সন্ত্রাসী, চাঁদাবাজি যারা করে, দখলবাজি যারা করে, তারা দাঁড়িয়ে থাকলে মানুষ ভয় পাবে। চিহ্নিত সন্ত্রাসীদের ক্ষেত্রে আমাদের কথা, কিন্তু ভালো মানুষরা দাঁড়িয়ে থাকবে, এটা আমরা আশা করি। এবং আমরাও ইনশাআল্লাহ এবার মানুষের অধিকার রক্ষা করার ক্ষেত্রে মাহবুব ভাইদের পাশে থেকে আমরাও দাঁড়িয়ে থাকবো, এবং মানুষের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে আমরাও এবার নিশ্চিত করব তরুণ প্রজন্মের ভোট যারা দিতে পারে নাই তাদের ভোট আমরা ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে আমরা নিশ্চিত করার ব্যবস্থা করব। এবং
সরকারকেও আমরা এই যারা ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদের একটা গুরুত্বপূর্ণ পার্ট এখানে। তারা যদি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না করে, আমার প্রার্থীর সাথে আমার এগেনিস্ট প্রার্থীর সাথে যদি সে সমান আচরণ না করে, সমান সুযোগ না দেয়, তাহলে ছোট বড় যদি মনে করে যে সে বড় সে ছোট, তাহলে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হবে না। এটা আমরা নিশ্চিত করার ক্ষেত্রে এই ইন্টারিম গভর্নমেন্টকে আমরা জোর দিতে চাই। আমার ভাই প্রশ্ন করেছে, এটা আমি মনে হয় একবারে উত্তরটি দিয়ে দেন। আমাদের ভাই বলছে যে ছাত্র শিবিরের ব্যাপারে যে কেন কমিটি 2 সদস্য দেওয়া হয়। আমার মনে হয় যে ভাই একটা বলছেন যে এটা পেটে দেওয়া হয়েছে, আসলে পেট তো কোনো ডকুমেন্ট না। আপনার ছাত্র শিবিরের একটা ওয়েবসাইট আছে, আপনি এই ওয়েবসাইটটা অনেক জনপ্রিয় ওয়েবসাইট, সবাই মোটামুটি জানে। আপনি দেখবেন ছাত্র শিবির প্রতিষ্ঠা হওয়ার থেকে শুরু করে আজকে পর্যন্ত প্রত্যেক কেন্দ্রীয় সভাপতি থেকে হল কমিটি থেকে সকল মহানগরী জেলা কমিটি সকল কমিটি পূর্ণাঙ্গ কমিটির তালিকায় দেওয়া আছে। এখানে কুচুরি ছাত্র শিবির করে নাই, বরঞ্চ ছাত্র শিবির অন্যান্য বড় দলের মতো না, যাদের সভাপতি সহসভাপতি কমিটি দিতে পারে না, বিষয়টা এরকম না। তাদের একাধিক সহসভাপতি, একাধিক জয়েন্ট সেক্রেটারি। আর ছাত্র শিবির হচ্ছে একটা গুছানো সংগঠন। হল কমিটি ছাত্র শিবির পাবলিশ করে না, শুধুমাত্র মূল কমিটি সেন্ট্রাল কমিটি তারা পাবলিশ করে। সেন্ট্রাল কমিটিতে হয়তো 10 থেকে 12 জনের একটা কমিটির সদস্য থাকে। এটা একটু বাইকে জানার জন্য, ওয়েবসাইটে যাওয়ার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আপনি কিছু বলতে চাচ্ছিলেন? একটু সাপ্লিমেন্ট করি, সেটা হলো আমি আঞ্চলিক যে নির্বাচন কমিশন আছে ময়মনসিংহ সদরের দায়িত্বে বিশেষ করে আমি একাধিকবার বসছি। তবে এইবারে নির্বাচন কমিশনার সেই সেন্টার থেকে একেবারে ওই গ্রাম পর্যন্ত তাদের প্রতিজ্ঞা হলো যে এই 53-54 বছরে আমরা স্বাধীনভাবে সুন্দরভাবে নির্বাচন পরিচালনা করতে পারি নাই, কখনো আওয়ামী লীগের দাপটে, কখনো বিএনপির দাপটে। কিন্তু আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে এইবার আমরা একদম 100% সুষ্ঠু নির্বাচন করব। এটা হলো তাদের প্রতিজ্ঞা। আমরা যারা এখানে বসে আছি রাজনীতিবিদ, আমাদেরও একই প্রতিজ্ঞা করা উচিত যে অতীতের কোনো কালচার যেন আর ফিরে না আসে। আমরা ইসলামিক দল বিএনপি সকলেই মিলেই পাহারাদারি করব, যেন কেউ কোনো অবৈধ ভোটও দিতে না পারে, আবার আপনার একজনের ভোট আরেকজন না দিয়ে দেয়। আপনারা জনগণ যারা আছেন, ভোটার যারা আছেন, আশ্বস্ত থাকতে পারেন যে ইনশাআল্লাহ আশা করি এবারে সুষ্ঠু ভোট হবে, যার ভোট সেই দিতে পারবেন। ঠিকই আমরা সব নিশ্চয় বুঝতে পেরেছি। এনসিপির কাছে আরেকটা প্রশ্ন ছিল যে এই 8 দল ঠিক থাকবে কিনা। আচ্ছা, এখন পর্যন্ত 8 দল ঠিক আছে। আর আসলে অনেক কিছু হলো প্রপাগান্ডা, মিথ্যা প্রপাগান্ডা। অনেকের ধারণা যে ওই আমাদের শায়েখে চরমোনাই হযরত মাওলানা সৈয়দ ফয়জুল করিম উনি মেয়র নির্বাচনে আহত হওয়ার পর থেকে মানে যখন আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র হয়েছেন, ব্যাপারটা কিন্তু তা না। আসলে আওয়ামী লীগের বিষয়টা ছিল এরকম, তারা বিএনপি জামাতের গান গাইতে গাইতে তাদের দিন শেষ। তারা এটা চিন্তা করতো না যে পীর সাহেব চরমোনাইয়ের একটা আসনও সংসদে নাই, কাজেই এই পীর সাহেবের খেপায় তার 1 কোটির মতো মুরিদ আছে সারা বাংলাদেশে, তাদেরকে খেপানোর দরকার নাই। এই কারণে আমাদের একটু সমীহ করতো। এটা আবার অনেকেই রং সং লাগায় বলে যে তারা আওয়ামী লীগের এতে ছিল এরকম। আর আরেকটা জিনিস পরিষ্কার হওয়া দরকার, বিএনপি যতগুলি নির্বাচনে অংশগ্রহণ করছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠিক ততটুকু নির্বাচনে অংশগ্রহণ করছে, একটাও বেশি করে নাই। যখন মেয়র নির্বাচন আমাদের শায়েখে চরমোনাই করছেন, তখন বিএনপি নির্বাচন করছে। বরং নির্বাচন যেহেতু রাতের ভোট, দিনের ভোট রাতেই হয়ে গেছিল, সকালেই পীর সাহেব চরমোনাই নির্বাচন বর্জন করছিলেন। কিন্তু মজার বিষয় হলো বিএনপির 6 জন এমপি প্রায় শেষ পর্যন্ত ছিলেন আওয়ামী লীগের সাথে। আচ্ছা, আমরা এটা অবশ্যই আমরা এটাতে যাব, কিন্তু তার আগে এনসিপির কাছে একটা প্রশ্ন এসেছিল, আপনি যদি সেটির উত্তরটি দেন। আচ্ছা, আমার কাছে যে মোটা দাগে প্রশ্নটা এসেছে সেটা হলো যে এনসিপির নেতারা কেন সচিবালয়ে যায়। আচ্ছা, মোটা দাগে একটা প্রশ্ন এসেছে যেটা হলো যে এনসিপির নেতারা কেন সচিবালয়ে যায়। দেখেন, 5 আগস্ট পরবর্তী সময়ে সরকার গঠন থেকে শুরু করে বিভিন্ন প্রক্রিয়ার সাথে আমাদের যে তৎকালীন সমন্বয়ক যারা ছিলেন তারা সম্পৃক্ত ছিলেন, যার ফলে বিভিন্ন কমিটি হয়েছিল। তখন যে কমিটিগুলোর সাথে তাদের একটা কানেক্টিভিটি ছিল, যেই সুবাদে তাদের অনেককেই যেতে হয়। এবং একটা রাজনৈতিক দল থেকে রাজনৈতিক দলের দপ্তরে যারা থাকে কিংবা বিভিন্ন সরকারের সাথে কোলাবোরেশন প্রোগ্রামে যারাদেরকে কানেক্টেড হতে হয়, তাদেরকে অনেক ক্ষেত্রেই সরকারের বিভিন্ন দপ্তরে যেতে হয়। সেটা এনসিপির ক্ষেত্রেও যেভাবে হয়, বিএনপির ক্ষেত্রে হয়, জামাত ইসলামের ক্ষেত্রে হয়, বিষয়টা মোটা দাগে একই রকম। কিন্তু হয়তো আপনার চোখে বেশি এনসিপিটা আসছে, কারণ এনসিপিতে এক জাগ তরুণ যারা
পুরো বাংলাদেশ জুড়ে তাদের জনপ্রিয়তা অর্জন করেছে। মিডিয়া ব্যক্তিত্বরা তাদেরকে অনেক বেশি কাভারেজ দেন, যার ফলে আপনাদের সামনে ওদের যে সংবাদগুলো আছে সেগুলি সব থেকে বেশি চলে আসে। আশা করি আপনি উত্তরটি পেয়েছেন। আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের। আপনি যদি বলতে চান, কেননা আপনি সম্ভবত কোনো একটি বিষয়ে দ্বিমত করছিলেন, খুব ছোট করে যদি সেটাকে আপনি ক্লারিফাই করেন। আমি আসলে হাত পাখার যিনি এখানে প্রতিনিধি আছেন উনার ওই বিষয়টি এই সঙ্গে আপত্তি জানাই। উনি বোধহয় ওই বিষয়টি অসত্য যে যেই নির্বাচনে ওনাদের শায়েক মেয়র নির্বাচন করে ওই নির্বাচনে আসলে জাতীয়তাবাদী দলের দলীয় কোনো প্রার্থী ছিল না। সেই সঙ্গে আরেকটু স্মরণ করিয়ে দিই আপনাকে, যেটি হচ্ছে আপনাদের শায়েক উনি আলেম মানুষ, বিএনপি ইসলামী মূল্যবোধ সেই সঙ্গে সকল ধর্মের সকল মানুষকে ওন করে, একটি মধ্যপন্থী রাজনৈতিক দল। আপনার শায়েক এক সময় দেখেছি, এখনো ইউটিউবে গেলে বিভিন্ন ভিডিওতে পাবেন, শেখ মুজিব সাহেবের পূর্বপুরুষ কি কি ছিলেন সেই সব বলে আপনার শায়েক কত গুণকীর্তন করছেন। পরবর্তী সময় সেই কৌমি জননী থেকে শুরু করে হেন কোনো উপাধি নেই যেটি আপনারা দেননি। এরপরেও আপনারা গত দীর্ঘদিন নির্বাচনকে বৈধ করার জন্য তাদের নির্বাচনের সঙ্গে থেকে শেষ দিন 5 তারিখ আপনার ভাষায় যদি সেটি 1 লক্ষ ধরে নেই, সেদিন বিজয়ের সময় এসে যদি বলতে থাকেন বিএনপির মতো 17 বছর আমরাও নির্যাতিত হয়েছে, আমরাও আছি, এটি কোনোভাবেই ঠিক নয়। সেই সঙ্গে আমি ওনার কাছ থেকে আরেকটি বিষয় শুনে আমি আতঙ্কিত, আমি শঙ্কিত। উনি বারবার বলছেন সৎ মানুষ দুর্নীতিমুক্ত। এই দুর্নীতিমুক্ত যখন শুনি তখন বারবার 111 এবং এই 111 ধরনের সামরিক সরকার যখন আসে তখন শুরুটাই বলে আমরা দুর্নীতিমুক্ত দেশ গড়ব। দুর্নীতির স্লোগান দিয়ে এসে যত ধরনের দুর্নীতি আছে আমরা 111-এর পরে দেখেছি। বর্তমান সরকারে আমরা সকল দল মিলে তাদেরকে সর্বোচ্চ সমর্থন করার পরও তাদের কোনো বাধা বিপত্তি ছাড়াই আমরা আজকের দিনে যেই সমস্ত চুক্তি দেখছি তাতে কিন্তু মনে হচ্ছে বড় ধরনের দুর্নীতি কোথাও হচ্ছে। সুতরাং দুর্নীতির স্লোগান না দিয়ে আমরা আসুন সকলে মিলে আগামী দিনে 5 তারিখের পরবর্তী নতুন বাংলাদেশে আমরা দুর্নীতি অবশ্যই মুক্ত করতে হবে। দুর্নীতি যেমন আপনি চান না, আমরাও চাই না। আমার দল এবং বাংলাদেশের মানে যারা দুর্নীতিবাজ না সে ধরনের মানুষ এদেশের 99%। সুতরাং কেউ চায় না। সুতরাং দুর্নীতিকে স্লোগান না বলে আমরা দুর্নীতি মুক্ত করবো, এটি মনে প্রাণে ধারণা করে কার্যক্রমে ধারণা করি। মাহবুব ভাই, একেবারে জাস্ট 10-15 সেকেন্ডে যদি একটু বলেন যে 11টি আসন আছে, সেই 11টি আসনের মধ্যে বিএনপি আসলে কয়টা জিতবে বলে আপনারা আস্থা রাখেন? আসলে হচ্ছে কি, এটি আমি যখন বলবো একটু সংক্ষেপে, একেবারেই সময় আমার মতো সকলেই কিন্তু সকল আসনে বিজয়ী বলবে। যারা প্রার্থী হন তারা সকলেই বিজয়ী হন। আমরা অপেক্ষা করি আগামী জানুয়ারির প্রথমার্ধে যদি সেই নির্বাচনটি হয়, সেই ফেব্রুয়ারিতে সেই নির্বাচনটি হয়, সেই দিন আপনারা জনগণের রায়কে দেখবেন। আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশে কত বড় জনপ্রিয় দল, কত বড় মানুষের কাছের দল। সুতরাং আমরা 11টি আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবে ইনশাআল্লাহ। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের কাছে যেতে চাই। আপনি যদি একটু বলতেন যে খুব সংক্ষেপে যে 11টি আসনের ভেতরে আপনাদের আসনের সমঝোতার বিষয় রয়েছে, তারপর আপনারা এই 8 দলীয় জোট থেকে কয়টি আসন পেতে পারেন? 11টি আসন রয়েছে। এর মধ্যে আমাদের যে 8 দলীয় জোট রয়েছে, আশা করি এটা ঐক্যবদ্ধভাবে থাকবে এবং কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী মানে চলবে। কাজেই আমার একটা আত্মবিশ্বাস, আমি আসলে প্রতিদিন ওই মাছমহল থেকে শুরু করে সব মহলে যাতায়াত করি, মানুষকে দাওয়াত দেই। আমার ছোট ভাইতুল্লাহ ইমরুল সেও কাজ করতেছে মানুষের। আমি জানি না আমার মাহবুব ভাই একমত হবেন কিনা, কিন্তু আমি মানুষের সাথে যে গণসংযোগ আমরা করতেছি, জোয়ার একটাই যে আপনার ঐক্যবদ্ধ থাকেন, আমরা আপনাদের পাশে আছি।
এই হিসেবে আমরা 11টি আসনে জয়লাভ করবো এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা জামাতের আপনার কাছে জানতে চাই, এই যে 8 দলীয় জোটের ভিতরে আপনারা মূল প্রধান দল, সেই জায়গা থেকে জামাত ইসলামীর যদি যে প্রার্থী যাদেরকে আপনারা মনোনয়ন দেবেন সেখান থেকে 11টির মধ্যে কয়টি আসন আপনারা পাবেন বলে আশা করছেন? আমাদের বিশ্বাস যদি একটা ভালো নির্বাচন হয় তাহলে অধিকাংশ আসন আমরা জয়লাভ করবো বলে বিশ্বাস করি। অনেক ধন্যবাদ। এনসিপির কাছে আমার একই প্রশ্ন, 11টি আসনের ভিতরে আপনারা কয়টি আসন পাবেন? দেখেন, এবারের নির্বাচনে মূলত জন আকাঙ্ক্ষার উপর ডিপেন্ড করবে কে নির্বাচনে জিতবে। এখন পূর্বে যারা দুর্নীতিগ্রস্ত ছিল কিংবা যারা স্বাধীনতা বিরোধী ছিল, মুনাফেক রাজনৈতিক প্রেক্ষাপটে ছিল, তাদের উপর এবার আমার ময়মনসিংহের জনগণ কতটুকু আস্থা রাখবে সেটা আমি বিশ্বাস করতে পারছি না। সেক্ষেত্রে আমি মনে করি যে এনসিপি যে ক্লিন ইমেজের প্রার্থীদেরকে এবার নির্বাচনে অংশগ্রহণ করাবে এবং এনসিপির সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী এনসিপি সকল আসনেই নিজস্ব প্রার্থী দিবে। সে অনুযায়ী আমি মনে করছি যে ক্লিন ইমেজকে উপর ভিত্তি করে এনসিপি অধিকাংশ আসনেই জয়লাভ করতে পারে। নিঃসন্দেহে এনসিপির দিকেও আসলে মানুষের অনেক আকাঙ্ক্ষা রয়েছে। সব মিলিয়ে যেই এখানে যারাই এসেছেন যে 4 জন, আমার আসলে খুবই ভালো হতো যদি একটি প্রশ্ন নিতে পারতাম, কিন্তু আপনারা প্রশ্ন করে আসলে লাভ নেই, কেননা আমার ক্যামেরায় আসলে আর আমি কাউকে দেখাতে পারছি না, একেবারে সূর্যের জায়গায় একেবারে চলে এসেছে। আমার আপনাদেরকে নিরাশ করতে হচ্ছে, আমি অত্যন্ত আন্তরিকভাবে দুঃখিত। একই সঙ্গে আমার যে 4 জন আলোচক এখানে উপস্থিত হয়েছিলেন, আপনারা সময় দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। সবার কাছে আসলে প্রত্যাশা একটি থাকবে, ময়মনসিংহবাসী যেন সুন্দর সুষ্ঠু পরিবেশে তারা ভোটটি দিতে পারেন এবং তারা যাকে চান সেই ম্যান্ডেটকে মেনে নিয়ে আগামীর ময়মনসিংহ গড়তে আপনারা 4 জন এক কাতারে এসে আসলে কাজ করবেন, যেই জয়ী হন না কেন, এটি আসলে সকলের কাছে আমাদের প্রত্যাশা থাকবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ময়মনসিংহ।